বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম ত্রাওরে বুরকিনা ফাসোর একজন যুবক মুসলিম রাষ্ট্রপতি, যার দেশটিকে আফ্রিকাতে একটি ছোট এবং সাধারণত গরিব দেশ হিসেবে দেখা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বুরকিনা ফাসোর রাষ্ট্রপতির বিরুদ্ধে বিশ্বের কিছু বড় বড় শক্তি, বা বলা যায় যে এই রাষ্ট্রপতির কিছু বিশেষ শত্রুরা তাকে এমন তীব্রভাবে হত্যা করার চেষ্টা করেছে যে তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু গত 2 থেকে 2.5 বছরের মধ্যেই তার উপর একটি নয়, 2টি নয়, 3টি নয়, বরং কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী মোট 18টি হত্যা চেষ্টা হয়েছে। ড্রোন হামলা, স্নাইপিং, বিষ, গোয়েন্দাগিরি, টাকা, শেষ পর্যন্ত এমন কোনো উপায় নেই যা তার শত্রুরা তাকে শেষ করার জন্য ব্যবহার করেনি। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এত সব চেষ্টা সত্ত্বেও এই মানুষটি বারবার বেঁচে যেতে সক্ষম হয়েছে। আর এটি সেই কারণ যেই কারণে বুরকিনা ফাসোর পাশাপাশি অন্যান্য আফ্রিকান দেশগুলোতেও মানুষ তাকে দ্য ম্যান উইথ 18 লাইভস নামে ডাকতে শুরু করেছে। এর মানে এমন একজন মানুষ যার 18টা জীবন সঙ্গে আছে। আর এটি এই জন্য বলা হয়েছে কারণ তিনি 18 বার এমন ষড়যন্ত্র থেকে বেঁচে গিয়েছেন যেগুলো তার শত্রুরা তাকে শেষ করার উদ্দেশ্যে করেছিল। এখন বাকি সব কথা বাদ দিন, এখানে সবচেয়ে বড় প্রশ্ন এটি উঠে আসছে যে এমন একজন নেতা যিনি এখনো এতটাই তরুণ যে যা বর্তমান বিশ্বের যে কোনো দেশের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি, এবং যিনি ক্ষমতায় এসেছেন মাত্র 2 থেকে 3 বছর আগে, মানে 2022 সালে, তাহলে এমন এক নবাগত ও তরুণ নেতার সঙ্গে সমস্যাটা কার? আর সেই সমস্যাটাই বা কি? কার সমস্যা আছে এবং কি সমস্যা আছে সেটা নিয়ে তো বিশদে আলোচনা হবেই। তবে তার আগে চলুন একবার দেখে নেওয়া যাক তাকে হত্যা করার জন্য ঠিক কি কি চেষ্টা করা হয়েছিল। দেখুন, তার বিরুদ্ধে যতগুলো হত্যা চেষ্টা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই এমন হত্যা চেষ্টা যেগুলোর পুরো তথ্য কখনোই জনসম্মুখে আসতে দেওয়া হয়নি নিরাপত্তার কারণে। তবে কিছু এমন ঘটনা আছে যেগুলো শুধু বিশ্বের মিডিয়া দ্বারা বিস্তৃতভাবে কভারই করা হয়নি, বরং সেগুলোর সঙ্গে জড়িত বহু তথ্য ইচ্ছায় বা অনিচ্ছায় প্রকাশ্যেও চলে আসে। উদাহরণস্বরূপ 2024-এর জানুয়ারি মাসে যখন বুরকিনা ফাসোতে একটি বড় স্পোর্টস ইভেন্টও হচ্ছিল, বরং সেই ইভেন্টের শুরু হচ্ছিল যেটিকে আফ্রিকা কাপ অফ নেশনস বলা হয়, ঠিক সেই সময় রাষ্ট্রপতি ইব্রাহিমের শত্রুরা তার বাড়িকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। বিশেষ করে এই সময়টাই বেছে নেওয়া হয়েছিল কারণ নিরাপত্তা তখন কিছুটা ব্যস্ত থাকে, মনোযোগ অন্য জায়গায় থাকে, আর এই লোকেরা তাদের সেই পরিকল্পনায় প্রায় সফল হয়েও গিয়েছিল। কিন্তু সেই প্ল্যান চূড়ান্ত বাস্তবায়নের ঠিক কয়েক মুহূর্ত আগেই বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনী রুশ ফরেন ইন্টেলিজেন্সের সহায়তায় সেটি উন্মোচন করতে সক্ষম হয়েছিল, আর সঙ্গে সঙ্গে পুরো পরিকল্পনাটি ব্যর্থ করে দেওয়া হয়। আর আশ্চর্যের বিষয় হলো, শত্রুরা একটি ব্যাকআপ প্ল্যানও করে রেখেছিল, মানে যদি বাড়িটি ওড়ানো না যায় তাহলে তারা সরকারের যানবাহনের কনভয় অর্থাৎ নির্দিষ্ট একটি গাড়িকেই উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে রেখেছিল, যেখানে সাধারণত দেশের রাষ্ট্রপতি কিংবা অন্য শীর্ষ নেতা চলাফেরা করেন। কিন্তু যেহেতু প্রথম পরিকল্পনাটি ব্যর্থ হয়ে গিয়েছিল, সেই জন্য নিরাপত্তা বাহিনীর সহজেই দ্বিতীয় পর্যায়ে পৌঁছে যায়। ঠিক একই রকম আরেকটি ঘটনা ঘটেছিল যা বুরকিনা ফাসোর জনগণকে হতবাক করে দিয়েছিল। আর সেটাই তখন ঘটে যখন হঠাৎ একদিন রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরের সবচেয়ে কাছের একজন নিরাপত্তা রক্ষী অর্থাৎ একজন সৈনিক এই তথ্য ফাঁস করে যে তাকে ইব্রাহিম ত্রাওরেকে হত্যা করার জন্য $5 মিলিয়ন অফার দেওয়া হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বাইরের একজন প্রভাবশালী ব্যক্তি বুরকিনা ফাসোতে আসে এবং এসেই রাষ্ট্রপতির সবচেয়ে ঘনিষ্ঠ নিরাপত্তা সদস্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, আর তারপর তাদের মধ্য থেকে একজন সৈনিককে সেই $5 মিলিয়ন প্রস্তাব দেয় যেন সে ইব্রাহিম ত্রাওরেকে হত্যা করতে পারে। এই নিরাপত্তা কর্মী সেই $5 মিলিয়ন গ্রহণও করে এবং পরিকল্পনার জন্য সম্মতিও জানায়। পরিকল্পনা এটি ছিল যে ইব্রাহিম ত্রাওরেকে তখন হত্যা করা হবে যখন তিনি নামাজ আদায় করছিলেন, সম্ভবত কোনো মসজিদের ভিতরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে নিরাপত্তা রক্ষী সবসময় তার আশেপাশে থাকতো, সে সেই টাকা তো নিয়েছিল, প্ল্যানের সম্মতিও হয়েছিল, কিন্তু পরে সে নিজেই ইব্রাহিম ত্রাওরের কাছে গিয়ে সম্পূর্ণ পরিকল্পনার পর্দা ফাঁস করে দেয়। আর এইভাবে ইব্রাহিম ত্রাওরের বিরুদ্ধে আরেকটি হত্যা চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তার মতে সে এটা করেছিল কারণ তার বিবেক কখনোই তাকে এমন কিছু করতে অনুমতি দিত না। একই রকম আরেকটি হত্যা চেষ্টা তখন করা হয়েছিল যখন বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি ইব্রাহিম ত্রাওরে সাহিল অঞ্চলের 2 দেশের সঙ্গে একটি বড় চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এটি ছিল এমন একটি চুক্তি যেখানে মালি, বুরকিনা ফাসো এবং আফ্রিকার আরেকটি দেশ অর্থাৎ মোট 3টি দেশ একটি জোট তৈরি করা হচ্ছিল। আর এই জোটের মধ্যে শুধু সামরিক সহযোগিতাই ছিল না, বরং অর্থনৈতিক সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল। এই 3টি দেশের পক্ষ থেকে ফরাসি ও অন্যান্য বিদেশি বাহিনীকে বাহির করে দেওয়াই ছিল আসল লক্ষ্য, এবং আরো অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়ারও কথা ছিল। চমকপ্রদ বিষয় হলো ইব্রাহিম ত্রাওরেকে এই ইভেন্টের 1-2 দিন আগে সতর্ক করে দেওয়া হয়েছিল,
কিন্তু তা সত্ত্বেও ইব্রাহিম ত্রাউরে পিছিয়ে যাওয়ার বা না যাওয়ার কথা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে দেন। অবশেষ যখন সেই দিন চলে এলো, তখন এক ভয়ঙ্কর ও উন্নত ড্রোন, যা কোথাও বাইরে থেকে চোরাও পথে আনা হয়েছিল, তার মাধ্যমে ইব্রাহিম ত্রাউরেকে হত্যা করার চেষ্টা করা হয়। কিন্তু এবারও কোনো না কোনোভাবে তার দল সেটিকে ব্যর্থ করে সফল হয়। এমনই একটি ঘটনা 2023 সালের সেপ্টেম্বরেও দেখা গিয়েছিল, যখন বুর্কিনা ফাসোর সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে তারা একটি সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দিয়েছে। আসলে বুর্কিনা ফাসোর সামরিক বাহিনীর মধ্যে একটি বড় ষড়যন্ত্র চলছিল তাকে সরিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই পুরো ঘটনায় এমন কিছু মানুষ জড়িত ছিল যারা বুর্কিনা ফাসোর সেনাবাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিল, এবং পরে জানা যায় তারা বহু গোপন তথ্য, বিশেষ করে বুর্কিনা ফাসো এবং ইব্রাহিম ত্রাউরেকে ঘিরে, সেগুলো বিদেশি শক্তির কাছে বিক্রি করছিল। আর এই কারণে পরে এই দাবি করা হয় যে তাদের একটি গোটা নেটওয়ার্ক ছিল যা বিদেশি শক্তিগুলোর দ্বারা চালিত হচ্ছিল। আর এই কারণে এই ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পরে সারা বুর্কিনা ফাসোতে এক বিশাল পর্যায়ে প্রতিবাদ দেখা গিয়েছিল, কিন্তু এই প্রতিবাদ ছিল আসলে ইব্রাহিম ত্রাউরের সমর্থনে। ঠিক এই 2023 সালে সেই সময়েই বুর্কিনা ফাসোতে এবং সাধারণভাবে পুরো আফ্রিকাতে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছিল যে যখন কিছু অযাচাই প্রতিবেদনের মাধ্যমে এই দাবি উঠেছিল যে ইব্রাহিম ত্রাউরের খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হয়েছিল। মানে সামগ্রিকভাবে 1, 2 বা 3 নয়, বরং ইব্রাহিম ত্রাউরেকে টার্গেট করার অনেক ঘটনা আছে যা একবারে এখানে বলা সম্ভব নয়। কিন্তু এইসব শোনার পরে প্রশ্ন উঠে আসে যে শেষ পর্যন্ত ইব্রাহিম ত্রাউরের মধ্যে এমন কি আছে যে তাকে এতবার নিশানা করা হচ্ছে। দেখুন, যদি আমরা এদিক ওদিক ঘুরে না বেরিয়ে একটি সহজ বাক্যতে উত্তর দিই, তাহলে উত্তর হবে প্যান আফ্রিকানিজম এবং একই সাথে অ্যান্টি ওয়েস্ট ভাবধারা। আপনি নিশ্চয়ই জানেন, গত কিছু সময় ধরে আফ্রিকার অনেক দেশে একটি পশ্চিম বিরোধী প্রচার চলছে, যার অধীনে বিভিন্ন স্থানে প্রতিবাদও চলছে। আর মানুষই দাবি করছে যে পশ্চিমাদের বহু শতাব্দী ধরে আফ্রিকার উপর যে প্রভাব আছে তা শেষ করতে হবে এবং তাদের সামরিক বাহিনীকেও এখান থেকে সরিয়ে দিতে হবে। আর এই প্রচারণার ফলে আমরা দেখেছি গত 3-4 বছরের মধ্যেই আফ্রিকার অনেক দেশে একটির পর একটি অভ্যুত্থানও ঘটেছে, যেখানে পশ্চিমাদের, বিশেষ করে ফ্রান্সের প্রভাবধীন সরকারগুলোকে ফেলে দেওয়া হয়েছে। আর এমন ওই দেশগুলোর মধ্য থেকে একটি দেশ হলো বুর্কিনা ফাসো, যার শাসন ক্ষমতায় এখন আছেন ইব্রাহিম ত্রাউরে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, পশ্চিমা বিরোধী আন্দোলনের মধ্যে যদিও সবচেয়ে বড় মুখ খোঁজা হয়, অর্থাৎ এমন কেউ যিনি সবচেয়ে জোর দিয়ে নেতৃত্ব দিচ্ছেন এবং সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে সেই ব্যক্তিও হলেন ইব্রাহিম ত্রাউরে। তিনি ক্ষমতায় বসে ফ্রান্সকে সতর্ক করে বলেছিলেন, আমাদের দেশ ছেড়ে চলে যান, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। আর তারপর বিশ্ব দেখেছে যে কয়েকদিনের মধ্যে ফ্রান্সকে বাধ্য হয়ে বুর্কিনা ফাসো ছাড়তেও হয়েছিল। পশ্চিম বিরোধী ছাড়াও ইব্রাহিম ত্রাউরের একটি পরিচয় এমনও যে তিনি প্যান আফ্রিকার আইডিওলজিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতা মনে করা হয় তাকে। অর্থাৎ এমন এক নেতা যার এই মতাদর্শ যে পুরো আফ্রিকাকে ঐক্যবদ্ধ করা হোক, সেটিকে এক ছাতার নিচে নিয়ে আসা হোক। স্পষ্টত বোঝা যাচ্ছে আফ্রিকাতে অনেক দিন পর এমন এক নেতাকে দেখা যাচ্ছে যিনি এই আদর্শকে সমর্থন করেন। আর আগে এমনটা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির মধ্যে দেখা গিয়েছিল। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে জেনে রাখুন, আফ্রিকার অধিকাংশ দেশকে আজ দারিদ্র্যপীড়িত বলে মনে করা হয়, তবে প্রাকৃতিকগতভাবে তারা গরিব নয়, কারণ তাদের ভূমিতে প্রাকৃতিকগতভাবে এমন এমন সম্পদ রয়েছে, এমন অনেক কিছু লুকানো রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও একসাথে দেখাই যায় না। সোনা তো বাদই দিলাম, কারণ আফ্রিকার কাছে যতটা সোনা আছে তা পৃথিবীর অন্যান্য কোনো অঞ্চলে দেখাই যায় না। তবুও এত কিছু থাকা সত্ত্বেও আফ্রিকা আজ বিশ্বের সবচেয়ে গরিব অঞ্চল। এর মূল কারণ হলো তারা কখনো ঐক্যবদ্ধ হয়নি। এছাড়াও বিদেশি শক্তিগুলো তাদের উপর শাসনও করেছে। এমনকি যখন গত শতাব্দীতে ইউরোপিয়ান শক্তিগুলো পৃথিবীর অন্যান্য অংশগুলোর মতো আফ্রিকার এলাকাগুলোকে স্বাধীনতা দিয়েছিল, তখনও সেটা ছিল কেবল নামে মাত্র স্বাধীনতা, কারণ তারা এখান থেকে সরে গেলেও পরোক্ষভাবে শাসন চালিয়ে গিয়েছে। বিশেষ করে ফ্রান্স যেসব অঞ্চলে শাসন করত, সেই সব অঞ্চল আজও ফ্রান্সের প্রভাবেই চলে। এই জন্য তাদের ভূমি থেকে বের হওয়া যতগুলো প্রাকৃতিক সম্পদ, সেগুলো হোক প্রকাশ্যে কিংবা চুরি করে, ফ্রান্সে ট্রান্সফার করে দেওয়া হয়। এমনিতে তো আফ্রিকার বহু দেশ আজও ফ্রান্সের প্রভাবে রয়ে গিয়েছে, কিন্তু কিছু দেশ এখন এই থেকে আলাদা হওয়ার চেষ্টা করছে, কারণ আমরা বুঝে গিয়েছি যে গত 3 থেকে 4 বছরের মধ্যে সেখানে বড় পরিসরে একটি আন্দোলন চলছে এবং বহু দেশে সেনাবাহিনী সরকারকে হটিয়ে নিজেদের সরকারও গঠন করেছে। আর এই দেশগুলোর একটি নাম হলো বুর্কিনা ফাসো, যার নেতা এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে সামনে দেখা যাচ্ছে। আর বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউরের শত্রুরা দ্রুত বাড়ছে। এর একটি কারণ এমনও বলা হচ্ছে যে তিনি রাশিয়ার সঙ্গে অনেক ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। আর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এখন রাশিয়ার প্রভাবও আফ্রিকার ওই বিশেষ অঞ্চলে বাড়ছে, যা অন্য শক্তিগুলোর একদমই ভালো লাগছে না।
তাছাড়াও যেহেতু 2022 সালে ইব্রাহিম ত্রাওরে নিজেও একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন, তাই এখনও এতে কোনো সন্দেহ নেই যে তার নিজের সেনাবাহিনীর মধ্যেই কিছু শত্রু থাকবে। আর প্রকাশ্য এটি যে যারা হয়তো তাকে সরিয়ে নিজেরাই ক্ষমতায় বসতে চায়। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।